সুপ্রিয় দর্শক, জানিয়ে দেব আজকের সবচাইতে গুরুত্বপূর্ণ সব ভয়ঙ্কর আপডেট সংবাদ, যা দেখলে রীতিমতো চোখ কপালে উঠবে। অবশেষে সেন্ট মার্টিন আমেরিকার কাছে বিক্রি করে দিল বিএনপি সরকার। মার্কিন চুক্তিতে ফেসে যাচ্ছে তারেক রহমান। বদলে যাচ্ছে রাজনৈতিক সমীকরণ, ফিরছে আওয়ামী লীগ। দেশে আসার চূড়ান্ত ঘোষণা দিলেন শেখ হাসিনা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে মার্কিন চুক্তিতে ফেসে গেলেন তারেক রহমান। বদলে যাচ্ছে রাজনৈতিক সমীকরণ, ফিরছে আওয়ামী লীগ। চূড়ান্ত ঘোষণা দিলেন শেখ হাসিনা। বিএনপির দিন কি ফুরিয়ে আসছে? বিএনপি কি ক্ষমতা হারানোর সিগন্যাল পেয়ে গেছে? এবং খলিলুর রহমান প্রতিনিয়ত তারেক রহমানকে ভয় দেখায় যে চুক্তি একটু এদিক ওদিক করলে তারেক রহমান আপনার ক্ষমতা নাই হয়ে যাবে। বাংলাদেশের রাজনীতি থেকে নতুন সমীকরণ ঘটতে যাচ্ছে। গত কয়েকদিনের অবস্থা দেখে মনে হচ্ছে যে আওয়ামী লীগ নেতাকর্মীর ভয় ভেঙে গেছে, যার কারণে আলাপ আসছে যে রাজনীতি থেকে শীঘ্রই আওয়ামী লীগকে কেন্দ্র করে নতুন রাজনৈতিক সমীকরণ হতে যাচ্ছে। গ্রেফতার এবং হামলার শিকার হওয়ার ঝুঁকি থাকা সত্ত্বেও আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশে ফিরতে শুরু করেছে। তবে কি নতুনভাবে সংগঠিত হয়ে আবার রাজনীতিতে সক্রিয় হবে আওয়ামী লীগ? আমাকে নীলকণ্ঠী শেখ হাসিনা খুব শীঘ্রই বাংলার মাটিতে আবারও ফিনিক্স পাখির মতো ডানা ঝাপটাইয়া ফিরে আইবেন। তিনি আসতেছেন, দিল ঠিকা কইলাম। সেদিন বেশি দূরে না, তিনি আবার জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানে ঢাকার রাজপথ কাঁপাবেন। জানিয়ে দেব রাতে উত্তাল রণক্ষেত্র ঢাকা। শাহবাগের রাজপথ রীতিমতো মাঠে নেমেছে আওয়ামী লীগের গেরিলা বাহিনী। রাতেই আওয়ামী লীগ বিএনপি ভয়ানক সংঘর্ষ। বিএনপি কার্যালয়ে আগুন দিয়েছে আওয়ামী লীগের গেরিলা বাহিনী। রীতিমতো ১৪৪ ধারা জারি। বিএনপির কমপক্ষে ১০ জন নেতাকর্মী গুরুতর আহত। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে দুপুরের পরে রণক্ষেত্রে উত্তাল ঢাকার শাহবাগ মাঠে নেমেছে আওয়ামী লীগের গেরিলা বাহিনী। আওয়ামী লীগ বিএনপি ভয়ানক সংঘর্ষ। বিএনপি কার্যালয়ে আগুন, ১৪৪ ধারা জারি, কমপক্ষে ১০ জন গুরুতর আহত। সাংঘাতিক ঘটনা দেখেন, তারেক রহমানের উপর হামলা, অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা। একই কাণ্ড, ছি। এই তারেক রহমানের পরিণাম। আওয়ামী লীগ একমাত্র একাই ১০০, মানে একটাই রাজনৈতিক দল, সমস্ত রাজনৈতিক দল একদিকে, আওয়ামী লীগ একদিকে, তারপরে লড়ে দিতেছে। আর প্রত্যেকটা রাজনৈতিক দলের মধ্যে আওয়ামী লীগের বয়াস যা করেছে একটা নতুন ইতিহাস। আমি ইমপ্রেসড, আমি অবাক, আপনারাও অবাক হবেন। কি ঘটেছে দর্শক? আমি বলবো যে এই নিউজগুলো ব্যাপকভাবে ছড়িয়ে দিন, প্রচার করুন, শেয়ার করুন। এটা একটা নতুন ইতিহাস, নতুন দিগন্ত। আমি ভিডিও দেখাবো আপনাদেরকে, আর এখন বর্তমান করুন পরিণতি। তার কথার সুর কোথায় গেল? আপনার সেই অহংকার, দাম্ভিকতা, দাপট, সে কথা কোথায় গেল? এখন আমি বলবো যে বললাম না যে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেন না। বাংলাদেশ আওয়ামী লীগ এই সকল জামাত এবং বিএনপি আপনাদের শায়েস্তা করবে রাজপথে। শেখ হাসিনার নির্দেশনার পর থেকে নেতাকর্মীদের দেশে ফিরে আসার ঢল নানা প্রশ্ন তৈরি করেছে। তবে কি নতুনভাবে সংগঠিত হয়ে আবার রাজনীতিতে সক্রিয় হবে আওয়ামী লীগ? একই সাথে তিনি নিজেও খুব শীঘ্রই দেশে ফিরে আসবেন বলে ঘোষণা করেন। আর সর্বশেষ গত 15ই মে আরেক ভার্চুয়াল বক্তব্যে তিনি বলেন, এই নির্বাচনই শেষ নয়, আবারও নির্বাচন হবে, আবারও ফিরবে আওয়ামী লীগ। আগামী 6 মাসের মধ্যে তার ফেরার সম্ভাবনা নিয়ে চতুর্দিকে আলোচনা চলছে। এই ব্যাপারগুলো কেন আলোচনায় আসছে? সত্যি কি শেখ হাসিনা এই বছরের মধ্যে ফিরবেন, ফেরার মতো রিস্ক নেবেন, এসে দেশে ফিরে তিনি আদালতের বিচারের মুখোমুখি নিজেকে করবেন? 2024 সালের জুলাই আগস্টের রক্তক্ষয়ী অভ্যুত্থানের পর দীর্ঘ নীরবতা ভেঙে অবশেষে মুখ খুললেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের শীর্ষ দুই গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা এবং হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক বিস্ফোরক ইমেইল সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন তার অনুপস্থিতি মানে তার নীরবতা নয়, তিনি খুব দ্রুতই ফিরছেন বাংলাদেশের মাটিতে। কিন্তু ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ড, আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা আর শেখ হাসিনার নিজের আমলের মারাত্মক সব সমালোচনা, এই সব কিছুর মাঝে কিভাবে সম্ভব তার প্রত্যাবর্তন? কি বলছেন তিনি, আর বাস্তবতাই বা কি? হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী শেখ হাসিনা জানিয়েছেন তার দেশে ফেরার বিষয়টি কোনো নির্দিষ্ট তারিখের ওপর নির্ভর করে না। দেশে ন্যূনতম গণতান্ত্রিক পরিবেশ ও আইনের শাসন ফিরে এলেই তিনি ও তার দলের নেতারা ফিরবেন। শেখ হাসিনা দাবি করেন, সৃষ্টিকর্তা যেহেতু বাঁচিয়ে রেখেছেন, আমি দ্রুতই বাংলাদেশের মাটিতে ফিরব। তবে শেখ হাসিনার সাক্ষাৎকারে গণতান্ত্রিক পরিবেশ এবং আইনের শাসনের কথা বললেও বিশ্লেষকরা তার এই বক্তব্যকে তীব্র কটাক্ষ করছেন। কারণ তার দীর্ঘ 15 বছরের শাসনামলেই বাংলাদেশে বিরোধী দলের ওপর ইতিহাসের সবচেয়ে বড় দমন পীড়ন চালানো হয়েছে বলে অভিযোগ রয়েছে। গুম, খুন এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের পাশাপাশি 2024 সালের জুলাই অগাস্টের আন্দোলনে শত শত ছাত্র জনতার মৃত্যুর পেছনে তার সরকারের দিকেই আঙ্গুল তোলা হয়, যার কারণে বর্তমানে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আদেশ রয়েছে। আনন্দবাজার পত্রিকার বরাতে জানা যাচ্ছে, সাক্ষাৎকারে শেখ হাসিনা বর্তমান সরকারের আমলকে 2001 থেকে 2006 সালের বিএনপি আমলের সেই অন্ধকার যুগের সাথে তুলনা করেছেন। তিনি সতর্ক করে বলেন, বাংলাদেশে উগ্রবাদ ও জঙ্গিবাদ আবার মাথা চারা দিয়ে উঠছে, যা পুরো অঞ্চলের নিরাপত্তার জন্য হুমকি। কিন্তু এই বক্তব্যের বিপরীতে রয়েছে তীব্র সমালোচনা। সমালোচকদের মতে নিজের রাজনৈতিক ক্ষমতা টিকিয়ে রাখতে শেখ হাসিনা সবসময় জঙ্গিবাদের ভয় দেখানোর কৌশল ব্যবহার করেছেন। বিরোধীদের দমনে তিনি রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে একদলীয় শাসন বা একচ্ছত্র ফ্যাসিবাদ কায়েম করেছিলেন, যা শেষ পর্যন্ত ছাত্র জনতার তীব্র ক্ষোভের মুখে গণ অভ্যুত্থানে রূপ নেয়।
শেখ হাসিনার বিরুদ্ধে অন্যতম বড় সমালোচনা হলো তিনি সবসময় ভারত তোষণের রাজনীতি করেছেন এবং জাতীয় স্বার্থ বিকিয়ে দিয়েছেন। এই সমালোচনার জবাবে শেখ হাসিনা হিন্দুস্তান টাইমসকে বলেন, তার বিরোধীরা সবসময় দেশ বিক্রির মিথ্যাচার করলেও বর্তমান বিএনপি সরকার আজ পর্যন্ত তার আমলের একটিও দেশবিরোধী চুক্তি জনগণের সামনে হাজির করতে পারেনি। তবে রাজনীতিতে এখন নতুন হাওয়া বইছে। ঢাকা যখন শেখ হাসিনাকে ফেরত পাঠানোর আনুষ্ঠানিক দাবি জানাচ্ছে, তখন মোদী সরকার কিন্তু বিএনপির সাথে দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন ইনিংস শুরু করেছে। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্ট অনুযায়ী দুই দেশের মধ্যে আবার পূর্ণাঙ্গ পরিসরে ভিসা পরিষেবা চালু হচ্ছে। অর্থাৎ ভারত একদিকে বাংলাদেশের বর্তমান বাস্তবতাকে মেনে নিয়ে সম্পর্ক স্বাভাবিক করছে, অন্যদিকে শেখ হাসিনাকেও দিল্লির আশ্রয় নিরাপদে রেখে দিয়েছে। সাক্ষাৎকারে শেখ হাসিনা দেশের বর্তমান অর্থনৈতিক সংকটের জন্য ডক্টর ইউনূসের অন্তর্বর্তী আমল এবং বর্তমান বিএনপি সরকারকে দায়ী করেন। তিনি দাবি করেন, মব ভায়োলেন্সের কারণে কলকারখানা বন্ধ হয়ে গেছে এবং সরকার মাত্র কয়েক মাসেই বিপুল পরিমাণ টাকা ঋণ নিয়েছে, যা দেশের অর্থনীতিকে ধ্বংসের মুখে দাঁড় করিয়েছে। তবে সমালোচকরা বলছেন, আওয়ামী লীগ আমলের মেগা প্রজেক্টগুলোর আড়ালে যে হাজার হাজার কোটি টাকার পাচার এবং বিপুল বৈদেশিক ঋণের বোঝা তৈরি হয়েছিল, বর্তমান সংকট তারই ধারাবাহিকতা। কিন্তু প্রশ্ন হলো, আওয়ামী লীগের বহু হেভিওয়েট নেতা যখন কারাগারে এবং অনেকে দেশ ছাড়া, তখন দল কিভাবে ঘুরে দাঁড়াবে? আনন্দবাজার পত্রিকার তথ্য অনুযায়ী কলকাতার বুকেও বর্তমানে আত্মগোপন করে আছেন আওয়ামী লীগের অনেক সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য। শেখ হাসিনা সাক্ষাৎকারে দাবি করেছেন, তারা কেউ স্বেচ্ছায় দেশ ছাড়েননি, বরং প্রাণ বাঁচাতে বাধ্য হয়েছেন এবং এই নির্বাসিত নেতারা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর কাছে বাংলাদেশের প্রকৃত পরিস্থিতি তুলে ধরছেন। তবে সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো, দলের ভেতরের মাইনাস হাসিনা ফর্মুলা নিয়ে দলের কিছু নেতা শেখ হাসিনাকে বাদ দিয়ে আওয়ামী লীগ পুনর্গঠনের ইঙ্গিত দিলেও শেখ হাসিনা হিন্দুস্তান টাইমসের কাছে সেই সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন। তিনি কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেন, আওয়ামী লীগ কোনো ষড়যন্ত্রকারীদের প্রেসক্রিপশনে চলবে না, দলের ভেতরের শুদ্ধি অভিযান বা সংস্কার হবে সম্পূর্ণ নিজস্ব গণতান্ত্রিক প্রক্রিয়ায়। শত প্রতিকূলতার মাঝেও যারা মাঠে টিকে থাকবে, দল ভবিষ্যতে তাদেরই সর্বোচ্চ মূল্যায়ন করবে। অর্থাৎ দূর প্রবাসে বসেই শেখ হাসিনা এখনো দলের রাশ নিজের হাতেই শক্ত করে ধরে রেখেছেন। আনন্দবাজার আর হিন্দুস্তান টাইমসে শেখ হাসিনার এই বক্তব্য কি শুধুই রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখার চেষ্টা, নাকি সত্যিই তিনি খুব দ্রুত বাংলাদেশে কোনো বড় চমক নিয়ে ফিরতে যাচ্ছেন? বাচ্চা ছেলে বলতে গেলে স্কুলে তাদের অপরাধ কি? তারা নাকি জয় বাংলা স্লোগান দিয়েছে। তো জয় বাংলা স্লোগান তো জনগণের স্লোগান, জয় বাংলা স্লোগান মুক্তির স্লোগান। এই স্লোগান দিয়ে তো লাখো শহীদ বুকের রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে বলেই তো আজকে তারা ক্ষমতা আসতে পেরেছে। তাহলে অপরাধটা তারা কি করলো? বিনা দোষে তাদের উপর অকথ্য অত্যাচার, নির্যাতন। এর মধ্যে আপনারা দেখলেন যে আমাদের বোন রেবেকা রুমারে কিভাবে অত্যাচার করেছে। সেই সাথে সাথে আমাদের চট্টগ্রামে ইয়াসিন ভুইয়া এবং আমাদের সাফায়েত, এদেরকে মানে এমন ভাবে নির্যাতন করছে যা ভাষায় বর্ণনা করা যায় না, মানে চরম নির্যাতন। এরা এই নির্যাতন করে কি ভেবেছে আওয়ামী লীগকে একেবারে শেষ করে দেবে? আওয়ামী লীগের নাম মুছে ফেলবে? মুক্তিযুদ্ধের স্মৃতি মুছে ফেলবে? পারবে না, কোনোদিন পারবে না। তাদের যারা মুরব্বী ছিল, সেই পাকিস্তানি হানাদার বাহিনীও পারেনি, এরাও পারবে না। তবে এবারে যে অত্যাচার নির্যাতনের কাহিনী সারা বাংলাদেশের গ্রামেগঞ্জে পর্যন্ত, কত মায়ের কোল তারা খালি করেছে, কত বোন বিধবা হয়েছে, কত নির্যাতন তারা করে যাচ্ছে। কিন্তু আর দেশকে কি দিতে পারছে? দেশকে তো কিছু দেয়নি, শুধু লাশ আর লাশই দিতে পারছে। লাশের ছাড়া আর কিছু তারা দিতে পারেনি। এটা হচ্ছে দুর্ভাগ্যের বিষয়। একদিকে ওদের নির্যাতনে মানুষ মারা যাচ্ছে, নির্যাতিত হচ্ছে, ঘর বাড়ি হারা, মানে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিচ্ছে। অপরদিকে আপনারা দেখেন কি ঘটনা ঘটালো, কত শত শত শিশুকে হত্যা করলো। কেন? তাদের ভ্যাকসিন কেনে নাই, তাদের হাম হয়েছে, মিসাইল হয়েছে, সেই হাম হয়ে তারা মারা যাচ্ছে। হ্যাঁ, সরকারি হিসাবে 300 বলছে, আমার কাছে হিসাব আছে প্রায় 1300-র মতো শিশু সারা বাংলাদেশে মারা গেছে, যারা হাসপাতালে যেতে পারেনি, চিকিৎসা নিতে পারেনি। তাদের নাম ঠিকানার কোনো হিসাবই তো নাই। ইউনিসেফের সাথে আমাদের চুক্তি ছিল, গাভি তাদের সাথে চুক্তি ছিল, এবং সেই চুক্তিটা রিনিউ করার জন্য তারা চিঠি দিয়েছে 10ই ফেব্রুয়ারি এবং বলে দিয়েছে যে এর মধ্যে এই হামের টিকাগুলি সব কিনতে হবে, টিকাগুলি দিতে হবে, নইলে কিন্তু অনেক ক্ষতি হয়ে যাবে। ইউনিসেফের এটা পছন্দ হয়নি। তাদের এরা ওখানে যদি কিনতে যায় তাহলে কমিশন খাইতে পারবে না, টাকা চুরি করতে পারবে না। সেই জন্য টেন্ডার দিয়ে এই ভ্যাকসিন কেনার জন্য নাকি সে সিদ্ধান্ত নিয়েছে। কি অদ্ভুত কথা! মানে এই লোকটা এত একটা নোংরা লোক যে এতগুলি মানুষ মারা গেল, এতগুলি শিশু মারা গেল, তাদের কোনো দায়িত্ব নাই। কিন্তু কই আওয়ামী লীগ আমলে তো এটা হয়নি। আমরা তো প্রত্যেকটা শিশুর যা যা দরকার সমস্ত টিকাগুলি সময় মতো দিতাম। শিশু জন্মের সাথে সাথে যে ডিফথেরিয়া, টিটিনাস, হুপিং কফ, হেপাটাইটিস বি, তারপরে তাদের যে
ম্যানেঞ্জাইটিস যাতে না হয়, যক্ষা যাতে না হয়, এই সমস্ত টিকাগুলি তো আমরা সময় মতো দিয়ে দিতাম। তারপরেও আবার আমরা তাদেরকে এই মানে মায়েদের জন্য অনেক সময় জন্মান্ধ হয়, মার জন্য যে রুবেলা যে ইনজেকশন চিকিৎসা দেওয়া সেটা আমরা দিতাম, যার ফলে আর জন্মান্ধ হতো না, মানুষকে বাঁচানো সেইভাবে আমরা ব্যবস্থা করেছি। নিউমোনিয়া যাতে না হয়, ক্যান্সার যাতে না হয়, অনেক মেয়েদের জ্বরেও ক্যান্সার হয়, সেটা যাতে না হয় তার জন্য আমরা আলাদা ভ্যাকসিন দিছি। প্রত্যেকটা ক্ষেত্রে প্রতি বছর আমরা এই নতুন নতুন যে চিকিৎসা বেরিয়ে চেষ্টা দিচ্ছি। কোভিডের সময় বিনামূল্যে আমরা ভ্যাকসিন দিলাম, অনেক ধনী দেশও তো দিতে পারেনি, কিন্তু আমরা তো দিয়েছি, বিনা পয়সায় ভ্যাকসিন দিয়েছি। কোভিড চলাকালীন সময়ে শিশুদের টিকা এবং বছরে 2-3 বার তাদেরকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো, যাতে তাদের কোনো রকম শারীরিক অসুস্থতা না হয়, সেই জন্য সেই ব্যবস্থা আমরা করেছি। অথচ সেই 2024-25 সালের যে বাজেট, আমি সেই বাজেটে 41,000 কোটি টাকা রেখে এসেছিলাম, কিন্তু ইউনূস তা কেনে নাই। ইউনূস আর তার স্বাস্থ্য উপদেষ্টা ওই যে নূরজাহান বেগম, দুইটা মিলে সব টাকা পয়সা চুরি করে খেয়ে গেছে আর সমস্ত শিশুদের হত্যা করেছে। এই শিশু হত্যার দায় তাকে নিতে হবে, ওই তার নূরজাহানকে নিতে হবে। সেই সাথে তারেক জিয়া ক্ষমতা আসার পর সেও খোঁজ নিল না যে সময় মতো শিশুদের ভ্যাকসিনটা দেওয়া হচ্ছে কিনা বা দেবে কিনা, এর ব্যাপারে তাদের কোনো কিছু জানিয়ে না। এরকম একটা ভাব, তারা কি দেশ চালাতে এসছে? অবৈধভাবে ক্ষমতা দখল করে শুধু মানুষকে হত্যা করতে পারে, মানুষের জীবনের কোনো সমস্যার সমাধান করতে পারে না। আমি ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছি, আজকে সে বিদ্যুৎ নাই, সার কারখানা বন্ধ, এবারে হাওড় অঞ্চলে অনেক ধান নষ্ট হয়ে যাচ্ছে, প্রত্যেকটা জিনিসের দাম বেড়েছে। আমি জানি না যারা একসময় আমি ক্ষমতা থাকতে তারা নাকি ডিম খেতে পারে না, মাংস খেতে পারে না, মাছ খেতে পারে না, আন্দোলনও করেছে, এখন তারা তো খুব ভালোভাবে খাচ্ছে মনে হচ্ছে, কিন্তু সাধারণ গরিব মানুষরা তো মারা যাচ্ছে। চোরাদের অসুবিধা হচ্ছে না, কিন্তু আমার এই রিক্সাওয়ালা, দিন মজুর, খেটে খাওয়া মানুষ, সাধারণ নিম্নবিত্ত, তাদের তো কষ্ট হচ্ছে। 1 কোটি পরিবারকে পারিবারিক কার্ড দিয়েছি, 30 টাকা কেজিতে চাল কিনতে পারবে, খুব অল্প দামে ডাল, চিনি, তেল কিনতে পারতো, সেগুলি বন্ধ করে আবার কার্ড দেওয়ার নামে সেগুলি লুটে খাচ্ছে। 2,62,00,000 কৃষককে কৃষি কার্ড দিয়েছিলাম কৃষি উপকরণ কেনার জন্য, সার, বীজ, সবকিছু। এমনকি মৎস্যজীবী জেলে 43 লক্ষ জেলেদেরকে আমরা টাকা দিতাম, 40 কেজি করে চাল দিতাম। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা দিয়ে প্রত্যেকটা মানুষ তার জীবন জীবিকা যাতে করতে পারে তার ব্যবস্থা করেছে। তরুণ সমাজের জন্য যারা তরুণ তাদেরকে ট্রেনিং দেওয়ানো, তাদের চাকরির ব্যবস্থা করা, বেসরকারি খাত উন্মুক্ত করেছি, বিনিয়োগ এনেছি। প্রত্যেক ঘরে যে বিদ্যুৎ দিলাম, সে বিদ্যুৎ গেল কোথায়? সমস্ত টাকা লুট করে নিয়ে গেছে। আওয়ামী লীগ সভানেত্রী বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের কর্মসূচি। বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচি পালন করেছে। বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা দেশব্যাপী দোয়া মোনাজাত ও বিশেষ প্রার্থনা সভা করেছে। জননেত্রী শেখ হাসিনার রাজনৈতিক জীবন ও কর্মের ওপর শিশু কিশোরদের রচনা প্রতিযোগিতা, যুব সমাজ ও তরুণদের জন্য তথ্য প্রযুক্তি স্বর্ণদুয়ার খুলে দেওয়া এবং কর্মসংস্থান সৃষ্টির জন্য শেখ হাসিনার বিশেষ কৃতজ্ঞতা কর্মসূচি। এদিকে আজ বাংলাদেশ আওয়ামী লীগের উদ্যোগে দেশ বাঁচাতে প্রয়োজন শেখ হাসিনার প্রত্যাবর্তন শীর্ষক বাংলাদেশ আওয়ামী লীগের পেইজে ভার্চুয়ালি আলোচনা সভায় বক্তব্য রাখেন রাজনৈতিক নেতৃবৃন্দ, দেশবরেণ্য বুদ্ধিজীবী ও সাংস্কৃতিক ব্যক্তিগণ। এদিকে বিগত খুনি ফ্যাসিস্ট ইউনূস গংদের অদক্ষতা ও অবহেলায় হামের প্রাদুর্ভাবে শিশুদের মৃত্যু, এটা কোনো স্বাভাবিক মৃত্যু নয়, পরিকল্পিত হত্যাকাণ্ড। এর বিরুদ্ধে সন্তানহারা মাতা পিতা প্রতি সহমর্মিতা জ্ঞাপন, গণসংযোগ ও মানববন্ধন কর্মসূচি পালন। উপযুক্ত কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে সারা দেশের বাংলাদেশ জেলা, মহানগর ও উপজেলা, থানা, পৌর শাখা পর্যায়ে কর্মসূচি গ্রহণ ও পালনের জন্য আহ্বান জানানো যাচ্ছে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। বাংলাদেশের রাজনীতি থেকে নতুন সমীকরণ ঘটতে যাচ্ছে। গত কয়েকদিনের অবস্থা দেখে মনে হচ্ছে যে আওয়ামী লীগ নেতাকর্মীর ভয় ভেঙে গেছে। প্রথমত, আমরা 3 দিন আগে চট্টগ্রামে বীর মুক্তিযোদ্ধা 1 নম্বর সেক্টরের সাব সেক্টর কমান্ডার, সাবেক মন্ত্রী, এমপি, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজায় মানুষের যে ঢল দেখলাম তা স্মরণকালের স্মরণীয় নিঃসন্দেহে। কারা কারা ছিলেন আওয়ামী লীগার? এবং গতকাল শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে রাজধানী ঢাকা এবং সারা বাংলাদেশে আমরা আওয়ামী লীগের একটা অবস্থান দেখেছি, যার কারণে আলাপ আসছে যে রাজনীতি থেকে শীঘ্রই আওয়ামী লীগকে কেন্দ্র করে নতুন রাজনৈতিক সমীকরণ হতে যাচ্ছে। রাজপথে এই আকস্মিক সক্রিয়তা কি বর্তমান বিএনপি সরকারের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে? আমাদের হাতে আসা তথ্য বলছে আওয়ামী লীগারদের মনে যে জড়তা বা ভয় ছিল তা যেন এখন কাটতে শুরু করেছে। উল্টো চিত্র দেখা যাচ্ছে অন্য শিবিরে। রাজনৈতিক মহলে গুঞ্জন উঠেছে, ভয় এখন বাড়ছে বিএনপি, জামাত ও এনসিপির। কিন্তু কেন এই পরিবর্তন? এর প্রমাণ মিলল চট্টগ্রামে। বর্ষিয়ান নেতা ও বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজায় যে মানুষের ঢল নেমেছিল তা ছিল অভাবনীয়।
প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতির মধ্যেও এত বিশাল সংখ্যক মানুষের উপস্থিতি প্রমাণ করে যে তৃণমূল পর্যায়ে দলটির জনসমর্থন বা সাংগঠনিক শক্তি এখনো অটুট আছে, বরঞ্চ আরো বেড়েছে। এই জনসমুদ্রকে অনেকেই আওয়ামী লীগের সুপ্ত শক্তির বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন। সাধারণ মানুষের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ রাজনীতির মাঠে এক নতুন সিগন্যাল দিচ্ছে। কথায় আছে, দেয়ালে পিঠ থেকে গেলে মানুষ দূরে দাঁড়ায়। বর্তমান পরিস্থিতিতে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের অবস্থা ঠিক তেমনই। দীর্ঘদিনের মামলা, হামলা এবং ধরপাকড়ে বিপর্যস্ত কর্মীরা এখন অনেকটা মরিয়া। আর কতদিন ঘরে বসে থাকা যাবে? এই প্রশ্নটি এখন তৃণমূলের প্রতিটি স্তরে প্রতিধ্বনিত হচ্ছে। এই যে দেয়ালে পিঠ থেকে যাওয়া অবস্থা, এটাই তাদের রাজপথে নামার সাহস যোগাচ্ছে। গতকাল ছিল আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস। 1981 সালের 17 মে তিনি সকল নিষেধাজ্ঞা উপেক্ষা করে দেশে ফিরেছিলেন। এবছরও সেই দিনটিকে ঘিরে কর্মীদের মাঝে এক ধরনের আবেগীয় তাড়না দেখা গেছে। এই আবেগে তাদের বর্তমানের কঠোর নজরদারি এবং ঝুঁকি উপেক্ষা করে বাইরে বের করে এনেছে। ধারণা করা হচ্ছে রাজপথে এই নতুন পরিস্থিতি বর্তমান বিএনপি সরকারকে কিছুটা হলেও চিন্তায় ফেলেছে, আর সেই কারণে এই সেনাবাহিনী খুব সহসা বেড়াতে ফিরছে না। বিশ্লেষকদের মতে সরকার হয়তো ভেতরে ভেতরে এক ধরনের নিরাপত্তাহীনতায় ভুগছে। বিশেষ করে 24-এর তথাকথিত অভ্যুত্থান পরবর্তী সময়ে পুলিশ বাহিনীর মনোবল এবং আওয়ামী লীগের প্রতি তাদের সহানুভূতিশীল হওয়ার যে ধারণা তৈরি হয়েছে তা সরকারকে ভাবিয়ে তুলছে। পুলিশের উপর যে হামলা বা হত্যাযজ্ঞ হয়েছে তার বিচার না হওয়া এবং বাহিনীর সদস্যদের সাথে হওয়া অন্যায়ের ফলে পুলিশের একটি বড় অংশ হয়তো আওয়ামী লীগকে পরোক্ষ সহযোগিতা করতে পারে, এমন একটি আশঙ্কা সরকারের অন্দরে কাজ করছে। আর ঠিক এই ভয় থেকে সেনাবাহিনী যতক্ষণ সম্ভব মোতায়েন রাখার চেষ্টা করা হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। নিষেধাজ্ঞার বেড়াজাল ভেঙে গতকাল ঢাকা ও ঢাকার বাইরে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল বের করেছে। মোহাম্মদপুর, আসাদগেট, তেজগাঁও এবং শেরেবাংলা নগরে এই মিছিলগুলো ছিল বেশ নজরকাড়া। শুধু ঢাকা নয়, গাজীপুর, গোপালগঞ্জ, মাদারীপুর এবং শরীয়তপুরের জাজিরাতেও এই চিত্র দেখা গেছে। কঠোর নজরদারি এবং ধরপাকড়ের ঝুঁকি থাকা সত্ত্বেও এই কর্মসূচিগুলো অত্যন্ত সুপরিকল্পিতভাবে পালিত হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে গভীর রাতে পোস্টার লাগানো হয়েছে। এই পোস্টারগুলোতে শেখ হাসিনাকে দেশে স্বাগত জানানোর পাশাপাশি দলের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি তোলা হয়েছে। ঝুঁকি থাকলেও পোস্টার বিলি করতে গিয়ে কর্মীরা গ্রেপ্তার হচ্ছেন, তবুও তারা দমে যাচ্ছেন না। এই সক্রিয়তা প্রমাণ করে যে দলটির শেকড় কতটা গভীরে। 1981 সালে শেখ হাসিনা যখন দেশে ফেরেন তখন পরিস্থিতি ছিল অত্যন্ত প্রতিকূল। 2024-25-এর প্রেক্ষাপট ভিন্ন হলেও কর্মীদের মাঝে সেই পুরনো লড়াইয়ের মানসিকতা ফিরে আসছে বলে মনে করা হচ্ছে। একদিকে নিষেধাজ্ঞা ও মামলার পাহাড়, অন্যদিকে রাজপথে ফেরার মরিয়া চেষ্টা। এই দুইয়ের চাপে বাংলাদেশের রাজনীতি এখন এক উত্তপ্ত সন্ধিক্ষণে। সেনাবাহিনী কি তবে এই রাজনৈতিক অস্থিতিশীলতার আশঙ্কায় মাঠ ছাড়ছে না, নাকি পুলিশ ও প্রশাসনের অভ্যন্তরীণ সমীকরণ সরকারকে নতুন করে ভাবাচ্ছে? সময় বলে দেবে এই ঝটিকা মিছিলগুলো শেষ পর্যন্ত বিশাল গণজোয়ারের রূপ নেবে কিনা। তবে এটুকু নিশ্চিত, ভয়ের সংস্কৃতি ছাপিয়ে এখন পাল্টাপাল্টি হুঙ্কার আর রাজপথ দখলের এক নীরব লড়াই শুরু হয়ে গেছে। চট্টগ্রামের জানাজার ঢল আর দেশ জুড়ে ঝটিকা মিছিলকে আওয়ামী লীগের প্রত্যাবর্তনের ইঙ্গিত, নাকি বিএনপি সরকার কঠোর হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবে, সেটি এখন দেখার বিষয়। গ্রেফতার এবং হামলার শিকার হওয়ার ঝুঁকি থাকা সত্ত্বেও আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশে ফিরতে শুরু করেছেন। অনেকে দেশে ফেরার পরে গ্রেপ্তার হয়েছেন, অনেকে আবার দেশের ভেতরেই আত্মগোপনে আছেন। শেখ হাসিনার নির্দেশনার পর থেকে নেতাকর্মীদের দেশে ফিরে আসার ঢল নানা প্রশ্ন তৈরি করেছে। তবে কি নতুনভাবে সংগঠিত হয়ে আবার রাজনীতিতে সক্রিয় হবে আওয়ামী লীগ? 2024 সালের 5 আগস্টের পর আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক দেশ ছেড়ে পালিয়ে যান। অধিকাংশেরই গন্তব্য ছিল প্রতিবেশী দেশ ভারত। এদের বেশিরভাগই কলকাতায় আশ্রয় নেন এবং এই শহরেই দীর্ঘদিন আত্মগোপনে আছেন বলে জানা গেছে। দলটির নেতারা গণমাধ্যমে জানান, কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত দলীয় কাঠামো পুরোপুরি ভেঙে পড়েছে, কারণ প্রায় 2000 দলীয় পদধারী নেতা বিভিন্ন দেশে পালিয়ে গেছেন। এর বাইরে আরও কয়েক হাজার নেতাকর্মী এলাকা ছেড়ে পালিয়ে আছেন। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এক ভার্চুয়াল আলোচনা সভায় শেখ হাসিনা প্রবাসে থাকা দলের নেতাদের দেশে ফিরে রাজনীতিতে সক্রিয় হওয়ার নির্দেশ দেন। একই সাথে তিনি নিজেও খুব শীঘ্রই দেশে ফিরে আসবেন বলে ঘোষণা করেন। আর সর্বশেষ গত 15ই মে আরেক ভার্চুয়াল বক্তব্যে তিনি বলেন, এই নির্বাচনই শেষ নয়, আবারও নির্বাচন হবে, আবারও ফিরবে আওয়ামী লীগ। তিনি দাবি করেন, অতীতেও আওয়ামী লীগকে নিষিদ্ধ করে কেউ সফল হয়নি। শেখ হাসিনার এই দেশে ফেরা এবং রাজনীতিতে সক্রিয় হওয়ার নির্দেশনার পর দলের ভেতরে এবং বাইরে তীব্র অসন্তোষ ও বিতর্কের সৃষ্টি হয়েছে। অনেক মাঝারি ও তৃণমূল পর্যায়ের নেতা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন তুলেছেন যে শেখ হাসিনার পরিবারের কোনো সদস্য বা আত্মীয়
যারা গত 15 বছর ধরে দলের বড় পদে ছিলেন, মন্ত্রী বা সংসদ সদস্য হয়েছিলেন, তারা কেন দেশে ফিরছেন না বা রাজপথে নামছেন না? অন্যদিকে আওয়ামী বিরোধী অংশ বলছে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ, দুর্নীতি, সন্ত্রাস সহ নানা ধরনের অভিযোগ আছে দলের বহু নেতাকর্মীর বিরুদ্ধে। কাজেই দেশে ফেরামাত্র গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি তুলছে তারা। বিএনপি মহাসচিব এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনেকবারই বলেছেন, বিএনপি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে নয়, কিন্তু আওয়ামী লীগ তার কৃতকর্মের কারণেই জনগণের কাছে ধিকৃত হয়ে রাজনীতি থেকে বিদায় নিতে বাধ্য হয়েছে। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ সম্প্রতি বলেছেন, আওয়ামী লীগ একটি মাফিয়া দলে পরিণত হয়ে দেশ থেকে বিতাড়িত হয়েছে। উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধে 2025 সালের নভেম্বরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। নেতাকর্মীদের দেশে ফেরার নির্দেশ দিয়ে শেখ হাসিনার ভার্চুয়াল বার্তা এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এরপর আইনশৃঙ্খলা বাহিনীও সতর্ক অবস্থায় আছে। পুলিশ সদর দপ্তর থেকে থানাগুলোতে নির্দেশনা দেওয়া হয়েছে যেন জামিন পাওয়ার সক্রিয় আওয়ামী লীগ নেতাকর্মীদের উপরে নজরদারি বাড়ানো হয়। প্রয়োজনে অন্য মামলায় পুনরায় গ্রেপ্তার করা হয়, যাতে তারা নতুন করে কোনো বিশৃঙ্খলা তৈরি করতে না পারে। কিন্তু এই নির্দেশনা থাকার পরেও আওয়ামী লীগের নেতাকর্মীদের দেশে ফেরা থামছে না। 16 মে লালমনিরহাট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে আসার পর গ্রেপ্তার হন আওয়ামী লীগের থিঙ্ক ট্যাঙ্ক সিআরআই এর প্রধান নির্বাহী পরিচালক সাব্বির বিন শামস। আওয়ামী লীগ সরকার তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজি নিয়োগ দিয়েছিল। গ্রেপ্তারের সময়ও তার কাছে কূটনৈতিক পাসপোর্ট ছিল। বগুড়ার ধুনট উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আব্দুল হাই খোকন গ্রেপ্তার হন এবছরের 8 মে। 26 এপ্রিল গ্রেপ্তার হন লালমনিরহাট জেলা আওয়ামী লীগ নেতা প্রিন্সিপাল সারওয়ার আলম। 26 মার্চ গ্রেপ্তার হন রংপুরের আওয়ামী লীগ নেতা আজিজুল ইসলাম। 20 মার্চ যশোরের বেনাপোল চেকপোস্ট থেকে বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মফিজুর রহমান নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করে পুলিশ। 5 আগস্টের পর ভারতে পালিয়ে গিয়ে ফিরে আসাদের মধ্যে এর আগে গ্রেপ্তার হয়েছেন মতিঝিল আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোস্তফা জামান বাদল এবং যুবলীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আব্দুল হাই। ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অ্যাডভোকেট বিকাশ কুমার ঘোষ ভারত থেকে ফেরার সময় দর্শনা ইমিগ্রেশনে গ্রেপ্তার হয়েছেন বলে খবর এসেছে। গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম মুনির ভারত সীমান্তে গ্রেপ্তার হয়েছেন বলে খবর আসে। এছাড়া ভারত থেকে দেশে ফেরার পথে ভারতের সীমান্তরক্ষী বাহিনী ও পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন আওয়ামী লীগ ও ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মী। 5 আগস্টের পর থেকে 2026 সালের 1 ফেব্রুয়ারি পর্যন্ত হত্যা ও নির্যাতনের অভিযোগে সারা দেশে প্রায় 2100টি মামলা হয়েছে। এসব মামলায় মোট আসামি প্রায় 1,25,000। তাদের বেশিরভাগের বিরুদ্ধেই হত্যার অভিযোগ আনা হয়েছে। আসামিদের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে আওয়ামী লীগের অনেক সাবেক মন্ত্রী, এমপি, তৃণমূল পর্যন্ত নেতাকর্মী ও পুলিশ সদস্য আছেন। বিভিন্ন মামলায় সাংবাদিক, বুদ্ধিজীবী, সংস্কৃতিকর্মী ও পেশাজীবীদেরকেও আসামি করা হয়েছে। এর মধ্যে পুলিশ সদর দপ্তরের নির্দেশে গোয়েন্দা পুলিশ ডিবি এবং পুলিশের বিশেষ শাখা এসবি বিভিন্ন মামলার আসামি ও ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও এর ভাতৃপ্রতিম ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের একটি বিশেষ তালিকা তৈরি করেছে। 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বেশিরভাগই ঢাকায় আত্মগোপন করে আছেন। মাঝে মধ্যে এরা ঝটিকা মিছিল বের করেন এবং গোপন মিটিংয়ে অংশ নেন। নেতাদের মধ্যে কেউ কেউ সরাসরি, আবার কেউ অনলাইনে মিটিংয়ে যোগ দিচ্ছেন। ঢাকা মহানগর আওয়ামী লীগ নেতা শাহে আলম মুরাদ 6 এপ্রিল রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে হঠাৎ ঝটিকা মিছিল বের করেন। ওই মিছিলের পর 17 এপ্রিল ডিবি পুলিশ তাকে উত্তরা থেকে গ্রেপ্তার করে। তার ঘটনা প্রমাণ করে আত্মগোপনে থাকা অবস্থায়ও নেতারা রাজনৈতিক সক্রিয়তা বজায় রেখেছেন। দলের তৃণমূল পর্যায়ের নেতারাও শীর্ষ নেতাদের দেশে ফিরে আসার আহ্বান জানান। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, দল বাঁচাতে শীর্ষ নেতাদের দেশে ফিরতে বলছে আওয়ামী লীগের তৃণমূল। নির্বাচনে জয়ী হয়ে বিএনপি সরকার গঠন করলে আওয়ামী লীগ হয়তো কিছু কার্যক্রমের সুযোগ পাবে, এমন আশা ছিল দলটির অনেকের। কিন্তু নির্বাচনের পর দেখা যাচ্ছে তেমনটা ঘটেনি, বরং বিএনপি সরকারের সময় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ সংক্রান্ত সন্ত্রাস বিরোধী আইনের সংশোধনী বিল সংসদে পাশ হয়ে গেছে। ফলে আইনগতভাবে আওয়ামী লীগের সামনে প্রকাশ্যে রাজনীতি করার সুযোগ আর নেই। নেতাকর্মীরা দেশে ফিরলেও শেখ হাসিনা এখনই ফিরবেন বলে মনে হয় না। যদিও আওয়ামী লীগ শেখ হাসিনার প্রত্যাবর্তন 2.0 নামে সামাজিক মাধ্যমে ক্যাম্পেইন চালাচ্ছে, কিন্তু যেহেতু তার বিরুদ্ধে ইতোমধ্যে ফাঁসির রায় হয়েছে, যে রায়ের বিরুদ্ধে তার আপিল করার সুযোগও আর নেই। এই অবস্থায় দেশে ফেরা তার পক্ষে অসম্ভব। তবে দেশে না থাকলেও বিদেশে বসেই নেতাকর্মীদের নির্দেশনা দিয়ে যাবেন তিনি। শেখ হাসিনা এর আগে দলের নেতাকর্মীদেরকে সব ধরনের নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন। সামনে স্থানীয় সরকার নির্বাচন, সেই নির্বাচনে আওয়ামী লীগের কর্মী সমর্থকরা স্বতন্ত্রভাবে বা অন্য কোনো দলের হয়ে নির্বাচন করতে পারেন। এজন্য দলকে চাঙ্গা রাখতে এবং রাজনীতিতে দলের প্রভাব বাড়াতে দলের নেতারা দেশে ফিরতে শুরু করেছেন। নেতাকর্মীরা মনে করেন, এখন নির্যাতন ও জেল জুলুমের শিকার হলেও দেশের রাজনীতির ময়দানে আওয়ামী লীগের শূন্যতা এখনো কেউ পূরণ করতে পারেনি। কাজেই যেসব এলাকায় ঐতিহাসিকভাবে আওয়ামী লীগের অবস্থান ভালো, সেখানে স্থানীয় নির্বাচনে জয়ের সুযোগ যেমন আছে, একই সাথে শীর্ষ নেতাদের অনুপস্থিতিতে দলে সক্রিয় হয়ে নেতৃত্ব পাওয়ার সুযোগ এসেছে। তাই জেল, হামলা ও নির্যাতনের ঝুঁকি থাকা সত্ত্বেও দেশে ফিরতে শুরু করেছেন আওয়ামী লীগের নেতারা। বিএনপির দিন কি ফুরিয়ে আসছে? বিএনপি কি ক্ষমতা হারানোর সিগন্যাল পেয়ে গেছে? দর্শক, হঠাৎ করে আমরা দেখতে পাচ্ছি জামাত ইসলামী অবিশ্বাস্য কূটনৈতিক সাড়া পাচ্ছে। নির্বাচনের আগে যেরকম জামাত ইসলামীর অফিসে, বিশেষ করে আমিরের জামাতের অফিস এবং তার বাসভবনে যেরকম কূটনৈতিকদের একটা সিরিয়াল পড়তো, এই মার্কিন রাষ্ট্রদূত, ব্রিটিশ হাই কমিশনার, ইউ রাষ্ট্রদূত,
এমনকি ভারতের হাই কমিশনার, যেটা এতটা আগ্রহ বিএনপিকে ঘিরে ছিল না, কিন্তু জামাতকে ঘিরে ছিল, এবং তখনই একটা হাইপ তৈরি হয়েছিল যে সারা পৃথিবী জামাতকে চায়, বাংলাদেশের জনগণ তো জামাত ইসলামের পক্ষে আছে। নির্বাচনের পরও এরকম একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি, হঠাৎ করে নির্বাচন হয়ে গেছে 3 মাস যেতে না যেতেই জামাত ব্যাপক কূটনৈতিক সাড়া পাচ্ছে। এবং কোন সময় সাড়া পাচ্ছে? যেই সময় বিএনপি নজিরবিহীন বেকায়দায় করেছে, বিশেষ করে কূটনৈতিক অঙ্গনে বিএনপি সবচেয়ে বেকায়দায় করেছে। দেখেন, নির্বাচনের আগে জামাত কূটনৈতিক সাড়া পেয়েছিল, বাট জামাত ক্ষমতা আসতে পারেনি। এটা সারা পৃথিবীর যে কূটনৈতিক তৎপরতা বা সক্ষমতা, তার চাইতে মার্কিন যুক্তরাষ্ট্রের সক্ষমতা বেশি। এখন পর্যন্ত তো গ্লোবাল লিডার মার্কিন যুক্তরাষ্ট্র।